আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবে। আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি তুই বেটা? আমি তো সার্টিফিকেট, আমি নিজেই একটা সার্টিফিকেট যে আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি। তোর এত সাহস আরিফ, এত সাহস! ইলিয়াস ভাইদের মতো বীরেরা কিন্তু সংখ্যায় কমই জন্মায়, ঘরে ঘরে জন্মায় না। দু একজন পৃথিবীতে যায় আসে, কোনো না কোনো উদাহরণ রেখেই যায়। দেখেন ইলিয়াস ভাই কত সাহসিকতার সাথে কাজ করতেছে। বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এদিকে শেয়ার দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিয়েছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণ অভ্যুত্থান করেছি, আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেই জন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা, মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরায় আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক, সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই? আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিত ভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে, তারে কনসলিডেট করো। আমি বকা উল্লাহ বকেই গেছি, আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে। একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছু চলতেছে না। দেখেন প্রফেসর ইউনূস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ছাত্র জনতার মহা বিপদ ও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতা নিয়ে পিনাকি ভট্টাচার্যের চাঞ্চল্যকর ভিডিও এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ভাইকে পুলিশের হুমকি নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। সেই সাথে আপনি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের সাথে একমত কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এদিকে শেয়ার দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিয়েছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণ অভ্যুত্থান করেছি, আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেই জন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা, মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরায় আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক, সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই? আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিত ভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে, তারে কনসলিডেট করো। আমি বকা উল্লাহ বকেই গেছি, আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে। একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছু চলতেছে না। দেখেন প্রফেসর ইউনূস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে। আপনারাই শোনেন প্রফেসর ইউনূসের কাছে এই যে কি কয়। গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? প্রায়োরিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো প্রায়োরিটিতে ছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে, এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা করি দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, টাকারও কোনো অভাব নেই। এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় লাগে, যে কথা বলে ওটা পারি না, তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। আপনার কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে, আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটাকে বিউরোক্রেটিক ট্যাঙ্গলসের কারণে হচ্ছে না? ট্যাঙ্গলসের মধ্যেই এই কার হাত দিয়ে কত কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে কর্ম হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু সরকার, আপনার সরকারের বদনাম হচ্ছে।
এটা আমাদের সবার সম্মিলিত প্রশ্ন। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে, আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। উপদেষ্টারা ফাংশন করতেছে না, প্রফেসর ইউনূসের কথাই শোনেন, উনি কি কয়। আপনার এজেন্সিস গুলো এই খবরটি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়। এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগংয়ের লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেক দূরবর্তী ছিলেন। তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে। এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি করে, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গা থেকে আমরা এসেছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই। কাজে মতো দোষ দেবো কি করে? আমাকে যে দায়িত্ব দিয়ে, দেশ চালানোর দায়িত্ব দিয়ে, তাই তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনো এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরা পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন প্রফেসর ইউনূস স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই, উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না। আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না, তাই না? সবকিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডায়াপার পাড়া উপদেষ্টাদের নিছিলেন কেন? ছাত্রদের নেন নাই কেন আরো বেশি কইরা? তরুণদের নেন নাই কেন বেশি কইরা? আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন, আবার বলবেন আমরা কেউ পারি না, কাজটা আগে করি নাই। এটা কোনো কথা হইলো স্যার? এটা যুক্তি দিলেই হইলো? আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন, এটা তো হবে না স্যার। বুড়াদের নিবেন নিজের পছন্দের, তাহলে ডেলিভার করতে হবে রেজাল্ট। একজন রিটায়ারমেন্টে পার করছে 20 বছর আগে, বিপ্লবের সাথে কোনো সংস্রব নাই, তাদের উপদেষ্টা বানাবেন। আবার স্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নিবেন, আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনে রাষ্ট্রটা চালাই। তাইলে তো হবে না স্যার। রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না, যেটা জানা লাগবে। দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে, 40-41 নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে, আর 70 নম্বর পেয়ে চান্স পায় নাই। কি বাংলা করতেছে স্বাস্থ্য মন্ত্রণালয়? এই কোটা কেমনে থাকে? যদি এই কোটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কইলাম। এই রেজাল্ট ক্যান্সেল, ফলাফল ক্যান্সেল, ফলাফল বাদ। আমি বলে না হলে জিডি থেকে রেজাল্ট বাইরেছে, উঠি গরু ফেলা জব দিব, জিয়াফত করবো, কয়ে দিলাম। আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল, এটা ছবিটা বাইরে হয়েছিল না? দরজা, হাসপাতালের দরজায় পড়ে আছে, দরজা নাকি খুলে নাই। তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেটা, যে কথাটা ঠিক না, আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে, ব্যাস। আর যাই কথা, আমাদের বীর পুলিশ ঝাঁপে পড়েছে, সাদি সহ 5 জনকে অ্যারেস্ট করেছে। মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয়। দেখছেন, খুন করবি পুলিশ, বাঁচাইতে যাওয়া ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টার, খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে, ডাক্তারের অ্যারেস্ট করবে, মামলার বাদী হবে পুলিশ, এই মামলা বাদী করলে পুলিশ, আর ডাক্তারের জামিন বন্ধ হবে। সাদি সহ সবাইরে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না, যারা যারা এই মামলা গ্রেপ্তারের জন্য কাজ করেছে সবাই লোক বের করবো, কইরা পাশার চামড়া লাল কইরা দেবো, একজন একজন কইরা দেবো। এবার আসেন, এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই। বিএনপি ঐক্য কইরা সিলেতেছে। ভাই আপনার আমার ঐক্যটা কি দিয়ে হবে, কি নিয়ে হবে? সেটা তো ইস্যুর উপরে ঐক্য তো ইস্যুর উপরে হয়। আপনার আর আপনার বইয়ের যে নিকা হয়, সে কবুল বলে স্বীকার করে, আপনাদের চুক্তি করেন, তাই না? জনগণের সাথে বিএনপির চুক্তি কি? আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই, আসলেই কোনো জায়গা নাই। আপনি 72 সংবিধান চান, জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগের ভোটে আনতে চান, আপনারা ইসকনকে নিষিদ্ধ চান না, আপনারা রাষ্ট্রের সংস্কার চান না। আপনার সাথে কিসের ঐক্য? কিসের ঐক্য করবে আপনার সাথে? আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে চান না। অভিযোগ মাহফুজ নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, তাই যাবেন না, বেয়াদবি হয়ে গেছে, তাই না? আমি মানলাম মাহফুজের বয়স কমর বেয়াদবি হয়েছে, ও তো ছোট, তো আপনার তো মুরব্বী, তো শিখান। আপনারা যে ড্যাং ড্যাং করতে করতে 5ই আগস্টে গেছিলেন বাসে কইরা ক্যান্টনমেন্টে, কেমনে গেছিল, কেমনে ডাকিছিল? হ্যাঁ, ফরমান পাঠিয়েছিল, ওটি আপনার বলেন, সেটাই না পোলাপান ফলো করবিনি। ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে, সেজন্য ডাকিছিল আপনাদের। বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুবার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিছে, ধন্য হয়ে গেছে। এই দলগুলো 16 বছর ধরে জনগণকে ফ্যাসিবাদের চোদন খাওয়াইছে না, দেশের মানুষকে রক্ষা করতে পারে নাই। আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে, নির্বাচন হলে নাকি সংকট কাটবে, কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনাপ্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে, ওই আনন্দে আছে এখন। Relationship we should talk about when there is an elected government. মাতোয়ারা হয়ে আছে, এই রাজনীতি করে, এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি। হাসিনার আমলে এই রাজনৈতিক দলগুলোর কিছু কই নাই সঙ্গত কারণে, কিন্তু এরা যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে। 1972 কোনো রাজনৈতিক দল আন্দোলন করেছিল, করে নাই।
1971 25 মার্চের পর রাজনৈতিক দল কিছু করেছে? করে নাই, পলাইছে। এমনকি মুক্তিযুদ্ধ করেছে? করে নাই। কলকাতায় থিয়েটার রোডে মাল খেয়ে টাল হইয়া পড়ে থাকতো, আর সোনা গাছিতে যায় ছাত্রলীগ যুবলীগ দেয়া মুজিব বাহিনী বানিয়েছিল, সেটা যুদ্ধই করে নাই। যুদ্ধ করছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, সেক্টর কমান্ডারেরা। 1990 করেছে তারা আন্দোলন। আমরা ছাত্ররা ধৈর্য বেন্দায় নিয়েছি তাদের 3 জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম, জানেন? এটা আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া। আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন, আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই, অস্বীকার করেছে। বাইতুল মোকাররমে একটা গায়বানা জানাজা পড়তে গেছিল, পুলিশের দাবরানি খেয়ে ভাগছে। আর এখন হারকুলিয়াস হয়ে গেছে, রাজনৈতিক দলগুলা নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে। জনগণ চাইছে নির্বাচন? চাই নাই তো। জনগণ চাইতেছে দেশ থেকে প্রফেসর ইউনূসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক। আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন, কিছু পারলাবেন না, পাবলিক জানে, বুঝে। এটা আপনারা তো মাথা কাটা 31 দফাটাও লিখতে পারেন না ভালো করিয়া, ধরি নাই এখনো। এটা জেস্টার অফ গুডউইল, ধরলে কলে আপনাদের কাপড় চোপড় খুলে দেবো একবারে। ভুলভাল লিখে রাখছেন, অস্পষ্ট কথাবার্তায় ভরা। আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচনের সংকট কাটবে? ইন্ডিয়া ম্যাজিক? আমরা এইসব বুঝি, পাবলিক বুঝে। প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে, এটা দেশবাসী ওনার উপরে ছাইরা দিতে চায়। এই সিদ্ধান্ত ওনারে নিতে দেন, চাপাচাপি করবেন না। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলেন না। কয়ে দেবে, লিখে যাবে, উনি কিন্তু বইটাই লিখে যাবে। উনার ব্যর্থতার দায় পুরাই আপনাদের উপরে চাপাই দেবে। আমরা তো বেঁচে থাকবো না, তাই না? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসায় না। এই নির্বাচন কেমনে হবে, কেমনে, কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে, কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে, আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই। আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে, বুঝছাও? আর প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে। উনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার দালালি আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত। আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন। দেশ আবার সেই ইন্ডিয়ান রাজত্ব চলবে, হুদাই বাচ্চাগুলো রক্ত দিল, জীবন দিল, সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের, আর আওয়ামী রাজনীতি দেখা লাগবে। আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে। আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবি তুই? বেটা আমি তো সার্টিফিকেট, আমি নিজেই একটা সার্টিফিকেট। তুই আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবি? তোর এত সাহস আরিফ, এত সাহস? আওয়ামী লীগের সময় যে নির্যাতন সহ্য করেছে আমার পরিবার, এই সময় এসে আমার পরিবারকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইসা দিবে, থ্রেট করবে, ওরা জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে ওর বিরুদ্ধে নিউজ করতে গেলে। প্রস্তুতি সারা একটা লাইভে আসলাম ছোট একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে যে 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন ছিল, সেই নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত, বিশেষ করে আমার কথা আমি বলি আর কি, 5 জানুয়ারি যে 2014 সালে, ওই নির্বাচন থেকে আমার উপরে শুরু হয় নানান ধরনের মানসিক শারীরিক দিক দিয়ে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু। এরপরের 2018-19 সালে আমি যখন ভিডিও করা শুরু করলাম, তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। আমার পরিবারের উপর দিয়ে কি কি যেতে পারে সেটাও হয়তো আপনারা সবাই জানেন। এগুলো নতুন করে বলা কিছু না। আজকের একটা ঘটনা জানানোর জন্য আপনাদেরকে মানে এই ভিডিওটা তৈরি করছি। আব্দুল্লাহ আরেফ, পুলিশের একজন কর্মকর্তা, এর জীবন শুরু হয়েছে চুরি করে। পুলিশের মানে সে যে বিএনপি করতো, বিএনপির সময় ভালো ছিল, আওয়ামী লীগের সময় খারাপ ছিল এরকম না। সে সব সময় তার বিরুদ্ধে মানুষের জমি দখল করা, মানুষকে মিথ্যা মামলা দেওয়া, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা। আপনার আব্দুল্লাহ আরেফ সম্পর্কে আপনি যদি নিউজ সার্চ করেন অনেকগুলো দেখে যাবেন। আর যারা দেখতে পারবেন না তারা আগামীকাল অথবা আমি জানি না শেষ করতে পারবো কিনা, সম্ভবত আগামীকাল অথবা পরশু, একদিন পর অর্থাৎ পরশু দিন। আর আমি বিডিআর এর বিষয়টা নিয়ে কাজ করছিলাম, সময় পাচ্ছিলাম না। এই অফিসার আজকে আমার ছোট ভাইকে ফোন করেছে। ফোন করে সে বলেছে, আচ্ছা গত 3-4 দিন আগে সে ফোন করেছিল একটা, কারণ তার বিভিন্ন জায়গায় যে সম্পত্তি আছে, মানে নর্মালি পুলিশের এই লেভেল নিয়ে এখন কথা বলার সময় নাই, বা এটা বিষয় না, কারণ পুলিশ এমনিতেই একটা বিপজ্জনক অবস্থার ভেতরে আছে। তাদের আসলে আমি বলবো যে পুলিশের উপরে একটা নির্যাতনই চলেছে 5 জানুয়ারির পর থেকে। 5 জানুয়ারিতে যারা কিনা আগে যারা এই সরকারের দালালি করেছে তারা তো পালিয়েছেই, কেউ আটক হয়েছে, খুব স্বল্প সংখ্যকই আটক হয়েছে, বেশিরভাগই পলাতক। এর বাইরে যারা এখন আছে তারা আসলে একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। যে কারণে আমি পুলিশ নিয়ে কোনো এই মানে নেগেটিভ কোনো কথাবার্তা কোনো কিছু এখন পর্যন্ত বলি নাই, বলতে চাই না। কিন্তু আব্দুল্লাহ আরেফ তার জীবনের বেশিরভাগ কেটেছে সে সাসপেন্ড হয়েছে কি কারণে, মানে জাতীয় পত্রিকাতে নিউজ হয়েছে, যুগান্তর থেকে শুরু করে অনেক পত্রিকা নিউজ আছে। আমি এটা আপনারা আগামী কালকে অথবা পরশুদিনই দেখতে পারবেন। এই বদমাইশকে নিয়ে যখন আমার টিম গিয়েছে, আমি 15 মিনিটস নিয়ে কাজ করছি, আমার টিম গিয়েছে তার বিভিন্ন জায়গায় সম্পত্তি কি আছে এগুলো নিয়ে কাজ করছি। আপন চাচা, তার মাগুরাতে বাড়ি, আপন চাচারা পর্যন্ত তার মামলা থেকে বাঁচে নাই। সে ছিল ছাত্রলীগ করতো, তারপর ওইখানকার ওই যে প্রজন্ম মুক্তিযোদ্ধা লীগের সেই ওই পোস্টার সে যে ওই সময় সে অনুষ্ঠানে ছিল, এগুলো সব ছবি টবি আমার কাছে, শেখ হেলাল এদের সাথে তার কি মহরম ধরম সবই আমার কাছে আছে, ওগুলো দেখবেন আপনারা। হঠাৎ করে এসে সে এখন বিএনপি সেজে গিয়েছে,
মানে চাকরি ছিল না, ওইটা দেখিয়েছে যে তার সে খুবই নির্যাতিত ছিল। এবং চাকরি যে ছিল না কেন সেটা তো আর কেউ জানে না। ছাত্রলীগ নেতা থেকে এখন সে বিএনপি সেজে তারপরে পুলিশের ভেতরে ঢুকে আবার সে আগের কাজ শুরু করেছে। 3-4 দিন আগে তার এই নবীনগরের এদিকে কোথায় যেন এক জায়গায় গিয়েছে আমার টিম একটা, যাওয়ার পরে সেখানে সে পরিচয় দিয়ে এসছে। জিজ্ঞেস করেছে কোথা থেকে, সে বলেছে 15 মিনিটসের একটা প্রোগ্রাম হবে, আপনার এটা ছবি নিতে আসছে। ওকে, সেটা নেওয়ার পরে সে ফোন দিয়েছে আমার ভাইকে। ফোন দিয়ে বললো যে ভাই আপনার সাথে একটু বসতে চাই ভাই, আমরা তো আপনাদেরই লোক, কি দরকার ভাই আমাদের নিয়ে করা এই সেই এইসব বলে টলে তারপরে বসতে চেয়েছে। তো আমার ভাই বলেছে যে দেখেন এটা তো আমি জানি না এটার ব্যাপারে, 15 মিনিটসের কাজ আমেরিকা থেকে করেন উনি যাদেরকে দিয়ে কাজ করেন তারা কাজ করে, এটা আমি কিছু বলতে পারবো না, আপনি তার সাথে কথা বলেন। আজকে একটু আগে সে কয়েকবার ফোন দিয়েছে আমার ভাইকে, ফোন ধরে নাই। এক এএসপি কে দিয়ে, ওই এএসপির নামটা বলছি না কারণ এএসপি কে আমি এমনিতেই হালকা পাতলা বাম্বু দিয়েছি, দেওয়ার পরে সে বলেছে যে সে ভাই আমি এগুলির ব্যাপারে জানি না ভাই কিছু, আমাকে স্যার বলেছে আরেফ স্যার, এই জন্য আমি ফোন করেছি। আমি সব ফোন রেকর্ড সব রেখে দিয়েছি। তো আরেফ স্যার কি বলে ফোন দিয়েছে আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে। আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবি তুই বেটা, আমি তো সার্টিফিকেট, আমি নিজেই একটা সার্টিফিকেট, তুই আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবি, তোর এত সাহস আরিফ, এত সাহস। পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আরেফকে সামলান। আরেফের সব নথিপত্র সব নিয়ে কাল অথবা পরশু আমার এডিটরের উপরে ডিপেন্ড করবে কতক্ষণ লাগবে তার কাজ, এই কারণে আমি বলতে পারছি না। আর সর্বোচ্চ পরশু দিন আপনারা প্রোগ্রামটা দেখবেন আমার চ্যানেল, আমার ফেসবুকের। সো সেখান থেকে আপনারা আমি অনুরোধ করব দেখে নিতে যে কি আছে, সে আসলে কে এটা জেনে নিতে। ইলিয়াস ভাইদের মতো বীরেরা কিন্তু সংখ্যায় কমই জন্মায়, ঘরে ঘরে জন্মায় না। দু একজন পৃথিবীতে যায় আসে, কোনো না কোনো উদাহরণ রেখেই যায়। দেখেন ইলিয়াস ভাই কত সাহসিকতার সাথে কাজ করতেছে। আপনারা দেখছেন যে শেখ হাসিনা যেটার মাধ্যমে স্বৈরাচার হওয়ার পথটা ক্লিয়ার করছিল সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। 57 জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করে, তারপরে কিন্তু শেখ হাসিনা রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় স্বৈরাচার হওয়ার আর কি। বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার, এটা কিন্তু এক প্রকার চাঁদের দেশে যাইতে গেছিল। পরবর্তীতে এটা নিয়ে ইলিয়াস ভাই কথা বললো, ইলিয়াস ভাই প্রতিবাদ করলো, বিচার আবার শুরু হইল। এবং শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমরা তো বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতেছি, নিরপরাধ যে বিডিআর সদস্যদের মানে জেলে রাখছিল তাদেরও জামিন হয়েছে। এটা সম্পূর্ণ কৃতিত্ব কার? ইলিয়াস ভাইয়ের। ইলিয়াস ভাই লাস্টে একটা ভিডিও করছিল, আপনারা দেখছেন, আমি ওইটা নিয়ে কথা বলছিলাম। ইলিয়াস ভাই বলছিল যদি এদেরকে মুক্তি দেওয়া না হয়, জামিন দেওয়া না হয়, তাহলে বিডিআরের পরিবার আসিফ নজরুলের পদত্যাগের জন্য রাজপথে চলে আসবে, যমুনার সামনে আন্দোলন করবে। পরবর্তীতে কি হলো? জামিন দিতে হইলো 250 জনকে। এটা ইলিয়াস ভাইয়ের পাওয়ার। ওই যে বললাম না যে বীরেরা সংখ্যায় কমই জন্মায়, ঘরে ঘরে কিন্তু বীরেরা জন্মায় না। যেই দু একটা আসে ইতিহাস বিভিন্ন উদাহরণ রেখে যায়, সেটা আমাদের ইলিয়াস ভাই করে যাচ্ছে, একাই যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু কষ্টের জায়গা এখানে, গত ভিডিওতে বলছি ইলিয়াস ভাইদের মতো বীরদের এই সরকার ব্যবহার করতে পারতেছে না। গতকালকেও বলছি আমি, অনেক আফসোস নিয়ে কথাগুলো বলতে হয়, এদেরকে অবহেলা করা হচ্ছে। আজকে দেখছি ইলিয়াস ভাই যখন ডেইলি স্টার, প্রথম আলো কিনে কথা বললো, পিনাকি দাদা, এই ডেইলি স্টার প্রথম আলোর পক্ষে দাঁড়াইলো কে? এই সরকার। আসিফ নজরুলের শক্ত অবস্থান ছিল এটাতে, কারণ আসিফ নজরুল তো একটা ইন্ডিয়ার এজেন্ট, এটা তো ইলিয়াস ভাই প্রমাণ করছেই, আর তো প্রমাণ করার কোনো প্রয়োজন দেখি না। যাই হোক, আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছিল, আমাদের যে বিপ্লব, বারবার করে বলছি যে বিপ্লবের 75% চুরি হয়ে গেছে, বাকি যেটুকু আছে এটুকু ইলিয়াস ভাইদের মতো দেশপ্রেমিকদের জন্যই টিকে আছে। সেটার প্রমাণ কিন্তু ইলিয়াস ভাই রেখে যাচ্ছে বারবার করে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা, কষ্টের বিষয় হচ্ছে এটা, যে আমাদের যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করতেছে তারা এই জিনিসটা বুঝতেছে না। তারা বুঝেও না বোঝার ভান ধরে পড়ে আছে। তারা এই ইলিয়াস ভাই, পিনাকি দাদা, এদের মতো দেশপ্রেমিকদের অবহেলাই করে যাচ্ছে, এদের কথা শুনতেছে না। এদের কথা শুনলে দেশটা অনেক দূরে এগিয়ে যাবে, চ্যালেঞ্জ করে বলতে পারি। এরাই প্রকৃত দেশপ্রেমিক, এদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না। এদের দ্বারা দেশের ক্ষতি হইলে আজকে ইলিয়াস ভাইয়ের উবার চালাইতে হইতো না, ফুড ডেলিভারি করতে হইতো না। ইলিয়াস ভাইয়ের আমেরিকাতে ভালো জায়গায় বাড়ি থাকতো, সেটা শেখ হাসিনাই দিত। পিনাকি দাদা বিলাসবহুল জীবনযাপন করতে পারতো, সেটা শেখ হাসিনাই দিত। তারা এসব অ্যাকসেপ্ট করে নাই। তারা প্রকৃত দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, দেশের মানুষের জন্য কিছু করতে চায়, সেটার জন্যই করে যাচ্ছে। দেখছেন না, একাই যুদ্ধ করে যাচ্ছে। যাই হোক, আমরা যারা আছি তাদেরকে সাপোর্ট দিচ্ছি, হয়তো সংখ্যায় কম, যতই সংখ্যায় কম হই না কেন তারা সফল হবে না।
দিন শেষে আমরাই জিতবো। শেখ রেহানা পরিবারের দুর্নীতি কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতি ঝড়ে কাবু হয়ে গেছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তছনছ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন। যুক্তরাজ্যে মন্ত্রী পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন, তার বিরুদ্ধে চলছে তদন্ত। আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেক এই ব্রিটিশ মন্ত্রী টিলিপের মা বাবার নামেও বিপুল সম্পদ পাওয়া যাচ্ছে। দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় 30 বিঘার বাগান বাড়িতে আছে বিশালাকার পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত। দেখভালের জন্য আছেন 2 জন কেয়ারটেকার। আর যুক্তরাজ্য থেকে বাবা শরীফ আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজ খবর নেন। শুধু এই বাগান বাড়ি নয়, গাজীপুরের রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের দালিলিক তথ্যপাত্র সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধান টিম। দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। সরজমিনে দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা। সেখানেই খোঁজ পাওয়া গেছে টিলিপস টেরিটরি নামে বিশাল বাগান বাড়ির। কাঁচা পাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়নাবিরাম এই বাগান বাড়ির মালিক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার। মেয়ে টিলিপ সিদ্দিকের নামে বাগান বাড়িটির নামকরণ করা হয়েছে টিলিপস টেরিটরি। বাগান বাড়ির ভেতরে সাদা টাইলসে মোড়ানোর নাম ফলকে ইংরেজিতে লেখা টিলিপস টেরিটরি, কানাইয়া, গাজীপুর, 25 ডিসেম্বর 2008। রক্তরাঙা ফুলে মোড়ানো প্রধান ফটকের দেয়ালে লেখা বাগান বিলাস। কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে। সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান, শুনছি এই বাগান বাড়ির মালিক শেখ রেহানা পরিবার। আবার এলাকার লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক, তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি। শুনছি এটা ওনাদের, আমরা চাকরি করি, এখানে ওনাদের ফ্যাক্টরিও আছে। আরেক কর্মচারী জানান, আমি 6 মাস ধরে এখানে চাকরি করি, সবাই বলে এটা শেখ রেহানা বাউন্ডারি। এলাকার লোকজন এটাকে শেখ রেহানা বাউন্ডারি হিসেবেই চেনেন। স্থানীয় লোকজন জানান, এখানে শেখ রেহানা, তারেক সিদ্দিক ও তার ভাইয়ের পাশাপাশি 4টি বাংলো বাড়ি আছে। এক একটির আয়তন 30 বিঘার কম নয়। এখানে এখন প্রতি শতাংশ জায়গার দাম গড়ে 5 লাখ টাকা। সেই হিসেবে 4টি বাংলোর জায়গার দাম অন্তত 165 কোটি টাকা। দুদকের কাছে তথ্য আছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণের কেন্দ্রের পূর্ব পাশে অবস্থিত 15 থেকে 16 বিঘার উপরে আরেকটি বাংলো আছে, যেটার মালিক শেখ রেহানা। প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্তে সময় কাটাতে যেখানে যেতেন। এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা মাঝে মধ্যে সেখানে বৈঠক করতেন। এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে, সেখানে আছে নিটিং কারখানা। ওই কারখানার একজন ম্যানেজার জানিয়েছেন, কারখানার পাশে শেখ রেহানা তার 10 তলা একটি ভবন কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন।